শরৎকাল মানেই কি বিষণ্ণতা, ঝরা পাতার দীর্ঘশ্বাস? জন ক্লেয়ার কিন্তু মোটেও তা মনে করতেন না। আজ আমরা দেখব তার বিখ্যাত কবিতা শরৎকে, যেখানে বিষণ্ণতার বদলে জীবনেরই জয়গান গাওয়া হয়েছে। চলুন ক্লেয়ারের চোখে এই অসাধারণ ঋতুটাকে নতুন করে আবিষ্কার করা যাক। কবিতার শুরুটাই দেখুন কি অসাধারণ। এই লাইনগুলো পড়ার সাথে সাথেই যেন আমরা নিজেরাও সেই ঝোড়ো শরতের দিনে পৌঁছে যাই। স্পষ্ট অনুভব করা যায়, তাই না? সেই দমকা বাতাস যা জানলার পাল্লাকে থরথর করে কাঁপিয়ে দিচ্ছে। তো এই অসাধারণ লাইনগুলো যার লেখা, তিনি কে? চলুন এবার একটু পরিচিত হওয়া যাক সেই কবির সাথে। জন ক্লেয়ার, যার জীবনের পরতে পরতে জড়িয়েছিল ইংল্যান্ডের গ্রামের মাটি আর প্রকৃতির গন্ধ। হ্যাঁ, জন ক্লেয়ারকে অনেকেই কৃষক কবি বা প্যাজেন্ট পোয়েট বলে ডাকতেন, কারণ তার লেখায় ইংল্যান্ডের গ্রামের সাধারণ জীবনগুলো যেন একেবারে জীবন্ত হয়ে উঠত। আর তিনি শুধু প্রকৃতির সুন্দর রূপটাই দেখাতেন না, প্রকৃতির ওপর যে আঘাত আসছিল, তার ধ্বংসের যে যন্ত্রণা, সেটাও তিনি খুব গভীরভাবে অনুভব করতেন। আর সেই অনুভূতি তিনি তার কবিতায় ফুটিয়ে তুলেছেন। সাধারণত শরৎকাল বললে আমাদের কি মনে হয়? একটা বিষণ্ণতা, সবকিছু শেষ হয়ে যাওয়ার একটা অনুভূতি, তাই তো? কিন্তু ক্লেয়ারের দৃষ্টিভঙ্গি ছিল একেবারে অন্যরকম। তার কাছে শরৎ মানে ধ্বংস নয়, বরং এক ধরনের শান্ত, স্নিগ্ধ অথচ জীবন্ত সৌন্দর্য, যা ওই ঝরা পাতা আর খালি ডালপালার মধ্যেও ফুটে ওঠে। আচ্ছা, চলুন এবার কবিতার প্রথম অংশে একটু মনোযোগ দেয়া যাক। কবি এখানে শরতের বাতাসকে যেভাবে দেখিয়েছেন তা সত্যিই অবাক করার মতো। বাতাস এখানে কোনো ধ্বংসের প্রতীক নয়, বরং সে যেন এক শিল্পী। এই লাইনগুলো একবার ভাবুন তো, চোখের সামনে যেন একটা ছবি ভেসে উঠছে, তাই না? বাতাস এলম গাছ থেকে শুকনো বিবর্ণ পাতাগুলোকে যেন আলতো করে তুলে নিচ্ছে, তারপর জানলার সামনে নিয়ে এসে হাজার হাজার পাতার সাথে সেগুলোকে নিয়ে রীতিমতো নাচ শুরু করেছে। কি অসাধারণ একটা দৃশ্যকল্প! এখানে একটা জিনিস খেয়াল করার মতো, বাতাসের প্রত্যেকটা কাজ কতটা জীবন্ত। সে যে শুধু শক্তিশালী তা কিন্তু নয়, সে পাতা ওড়াচ্ছে, একা একটা ডালকে সন্ধ্যা পর্যন্ত নাচাচ্ছে, সব মিলিয়ে সে যেন প্রকৃতির মধ্যে এক চলমান ছন্দ তৈরি করছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ক্লেয়ারের কাছে এই বাতাস কোনো ধ্বংসলীলা চালাচ্ছে না, বরং তার চোখে এই সবকিছুই হলো প্রকৃতির এক জীবন্ত ছন্দময় নাচ, যা শরৎকালের থেকে আলাদা করাই যায় না। আচ্ছা, বাতাস তো গেল, এবার চলুন কবিতার পরের অংশে যাই আর দেখি এই যে আপাতদৃষ্টিতে একটা নির্জীব ধূসর পরিবেশ, তার মধ্যেও কবি কিভাবে জীবনের ছোট ছোট স্পন্দন খুঁজে নিচ্ছেন। বাতাসের সেই শু শব্দের পর এবার কবি আমাদের কানটাকে নিয়ে যাচ্ছেন একদম অন্য একটা দিকে, একটা ছোট্ট চড়ুই পাখির কিচিরমিচির শব্দের দিকে। আর এই সামান্য একটা শব্দই যেন পুরো কবিতার মেজাজটাই বদলে দেয়। ভাবা যায়, কি অসাধারণ এক কল্পনা! একটা সামান্য চড়ুই পাখির ডাক শুনে কবির মনে হচ্ছে বসন্তকাল যেন এখনো পুরোপুরি চলে যায়নি। সে যেন খুনসুটি করতে করতে পাশ দিয়েই চলে গেল, গ্রীষ্মের কোলে একটু জিরিয়ে নিতে। শরতের এই রুক্ষতার মধ্যে বসন্তের এই ছোট্ট আভাস, এটাই ক্লেয়ারের কবিতাকে একটা অন্য মাত্রা দিয়েছে। এই যে একটা তুলনা, এটা কিন্তু খুব দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। একদিকে খালি ডালপালা, প্রবল বাতাস, এসবই বলছে এটা শরৎকাল, বিদায়ের ঋতু। আর ঠিক তার পাশে একটা ছোট্ট চড়ুইয়ের ডাক যেন জীবনের ফিরে আসার প্রতিশ্রুতি দিচ্ছে। এই যে বৈপরীত্য, এটাই ক্লেয়ারের কবিতার আসল সৌন্দর্য। এবার কবিতার শেষ অংশে কবি আমাদের সামনে একটা আস্ত গ্রামীণ দৃশ্যপট তুলে ধরছেন, মানে একটা বড় ক্যানভাসের মতো, যেখানে ছোট ছোট অনেকগুলো খুঁটিনাটি বিষয় দিয়ে তিনি একটা সম্পূর্ণ ছবি এঁকেছেন। এই লাইনটা পড়লেই যেন নভেম্বরের একটা অলস মেঘলা দিনের কথা মনে পড়ে যায়। একটা শান্ত পরিবেশ, যেখানে পায়রাগুলো তাদের বাসার চারপাশে জটলা করছে। এখানে কোট শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই কোট জিনিসটা কি? এটা হলো পায়রা বা ঘুঘুর থাকার জন্য বানানো একটা ঘর, যা প্রায়ই একটা খুঁটির ওপর উঁচু করে তৈরি করা হতো। দেখুন, শুধু এই একটা শব্দ ব্যবহার করেই ক্লেয়ার ১৯ শতকের ইংল্যান্ডের গ্রামের একটা নিখুঁত ছবি আমাদের চোখের সামনে তুলে ধরলেন। আবার দেখুন, কবির পর্যবেক্ষণ ক্ষমতাটা একবার দেখুন। একটা দারক কাকের বুক থেকে যে একটা পালক খসে পড়ছে, সেই ছবিটাও তার চোখে এড়ায়নি।
কতটা সূক্ষ্ম দৃষ্টি। আর এই যে স্টাবল লি, এর মানে হলো ফসল কেটে নেওয়ার পর জমিতে যে গোড়াগুলো পড়ে থাকে সেই ঘাস জমি। এই ধরনের শব্দগুলো আসলে আমাদের সেই সময়ের কৃষিভিত্তিক সমাজের কথা মনে করিয়ে দেয়, আর কবিতাটাকে করে তোলে আরও অনেক বেশি বাস্তব। এই সমস্ত ছোট ছোট ছবিগুলো ভাবুন তো একবার, কুড়েঘরের চিমনি থেকে ওঠা ধোঁয়া, দূরে একটা বায়ুকল ঘুরছে, ওক গাছ থেকে টুপটাপ করে ফল পড়ছে, গোবরের গাদার ওপর দাঁড়িয়ে মোরগ ডাকছে, এই সব কিছু মিলেমিশে একটা জীবন্ত দৃশ্য তৈরি করছে। এটা স্পষ্ট যে ক্লিয়ারের শরৎকাল একটুও নির্জন বা মৃত নয়। তাহলে এতক্ষণ ধরে পুরো কবিতাটা দেখার পর ক্লেয়ারের শরৎ সম্পর্কে আমরা ঠিক কি বুঝলাম? চলুন বিষয়টা একটু গুছিয়ে নেওয়া যাক। একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে, শরৎ নিয়ে এত বড় একটা কবিতা, অথচ সেই চিরচেনা বিষণ্ণতা, সেই বিদায়ের সুর, সেটা কোথায় গেল? উত্তরটা খুব সোজা, নেই। এই কবিতায় বিষণ্ণতা প্রায় নেই বললেই চলে। ক্লেয়ার আসলে শরৎকাল নিয়ে আমাদের যে গতানুগতিক ধারণা, সেটাকেই ভেঙে দিয়েছেন। তার ফোকাসটা হারানোর দিকে নয়, বরং ঋতু বদলের পরও প্রকৃতির মধ্যে যে কোলাহল, যে প্রাণের স্পন্দন টিকে থাকে, সেটার দিকে। আর এই জীবনের স্পন্দনের চূড়ান্ত উদাহরণটা পাওয়া যায় কবিতার একেবারে শেষ লাইনগুলোতে। ওক গাছ থেকে ফল ঝরে পড়ছে, আর সেগুলো খাওয়ার জন্য শূকরগুলো ঘোত ঘোত করতে করতে ছুটে আসছে, হুড়োহুড়ি করছে। এর চেয়ে জীবন্ত ছবি আর কি হতে পারে? সুতরাং ক্লিয়ারের শরৎ কোনো শান্ত বিষণ্ণ বিদায়ের ছবি নয়, বরং এটা হয়ে উঠেছে ক্ষুধার্ত, কোলাহলপূর্ণ আর প্রাণবন্ত জীবনের এক উদযাপন। আর ঠিক এই কারণেই জন ক্লিয়ারের শরৎ কবিতাটা এতখানি অন্যরকম, এতখানি অসাধারণ। তিনি যেন আমাদের এটাই শিখিয়ে দিয়ে যান যে বিদায়ের মধ্যেও জীবনের স্পন্দন খুঁজে নেওয়া সম্ভব।